ঈদে যাত্রীচাপ সামাল দিতে প্রস্তুত রেল কর্তৃপক্ষ। বহরে যোগ হচ্ছে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। সেবা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যে ট্রেনগুলো সাধারণভাবে বিলম্ব হয় সেইগুলো বিশেষভাবে মনিটর করে যাতে এই ঈদের উপলক্ষে বিলম্ব পরিহার করা যায় তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের যাত্রীদেরকে নিরাপত্তার জন্য সবাই যৌথভাবে দায়িত্ব পালন করবেন। বাসের আগাম টিকিট বিক্রি নিয়ে নৈরাজ্য, বাড়তি ভাড়া আদায় সহ টিকিট কালোবাজারির অভিযোগ। কোনো টিকিটগুলো সাধারণ মানুষের জন্য নাই। এখানে লাগানো আছে 22-23 তারিখ সিট নাই। এখন আসলে আমাদের প্রশ্ন হলো এই সিটগুলো কোথায় গেছে? 400 টাকা টিকিট 600 টাকা যাচ্ছে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি সৌমিত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে 10 শিশু উদ্ধার, নারী সহ আটক 4, নিজেদের এনজিও কর্মী বলে দাবি। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করে বিশ্বসভায় মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গণভবনের শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করে প্রধানমন্ত্রী। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। এবং মক্কায় মসজিদে ক্রেন ছিঁড়ে 107 জন নিহতের ঘটনায় তীব্র সমালোচনার মুখে সৌদি সরকার। তদন্ত শুরু, আহত 40 বাংলাদেশি সবাই শঙ্কামুক্ত, নিখোঁজ নেই কেউ, জানালেন রাষ্ট্রদূত। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এখন রেল সংশ্লিষ্টরা। যাত্রীর বাড়তি চাপ সামাল দিতে রেলের বহরে যোগ হচ্ছে আরও 25টি ইঞ্জিন ও 138টি বগি। এছাড়া থাকছে 7 জোড়া বিশেষ ট্রেন, যা ঈদের আগে পরে 10 দিন বিশেষ সেবা দেবে। শিডিউল বিপর্যয় এড়াতেও থাকবে কড়া নজরদারি। এছাড়া সাধ্যের মধ্যে শতভাগ যাত্রী সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন রেলমন্ত্রী। রাশেদ লিমনের রিপোর্ট। ঈদে এমন দৃশ্যের সঙ্গে পরিচিত সবাই। যাত্রীদের এই বাড়তি চাপ সামাল দিতে প্রতি বছরই হিমশিম খেতে হয় রেল সংশ্লিষ্টদের। আবার আগাম টিকিট নিয়েও কম ঝক্কি ঝামেলা পোহাতে হয় না তাদের। আর তাই প্রতি বছরই বেশ আগে থেকেই চাপ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে রেলের আগাম টিকিট বিক্রির দিনক্ষণ। এদিকে রেলের ওয়ার্কশপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্তমানে চালু 119টি ইঞ্জিনের সঙ্গে যোগ হচ্ছে বাড়তি 25টি ইঞ্জিন। 886টি বগির বহরে যুক্ত হচ্ছে 138টি। ঈদের আগে 3 দিন ও পরে 7 দিন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ ও খুলনায় আর চট্টগ্রাম চাঁদপুর রুটে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। আর ঈদের দিন শোলাকিয়া ঈদ জামাতের জন্য থাকবে 2টি বিশেষ ট্রেন। শিডিউল ঠিক রাখতেও নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। যে ট্রেনগুলো সাধারণভাবে বিলম্ব হয় সেইগুলো বিশেষভাবে মনিটর করে যাতে এই ঈদের উপলক্ষে বিলম্ব পরিহার করা যায় তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। টিকিট কালোবাজারি বন্ধে ও যাত্রী নিরাপত্তায় থাকছে বিশেষ নজরদারি। ঈদ উপলক্ষে কোনো সময় একটু কালোবাজারি, বাউকান পার্টি, মলম পার্টির একটু দৌরাত্ম্য বাড়ে। আমাদের RNB এবং GRP তো আছে, সাথে সাথে পুলিশ, র্যাব যাত্রীদেরকে নিরাপত্তার জন্য সবাই যৌথভাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোগান্তি কমাতে পরবর্তী সময়ে টিকিটিং এর মাধ্যমে আরো বেশি টিকিট বিক্রি করা হবে বলেও জানান রেলমন্ত্রী। সাশ্রয় এবং তুলনামূলক আরামদায়ক হয় রেলের প্রতি মানুষের ঝোঁক বরাবরই একটু বেশি। উৎসব পার্বণে যা সবসময় চোখে পড়ার মতো। আর তাই আসছে ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী সেবা শতভাগ নিশ্চিত করতে সাধ্যের মধ্যে নিজেদের সবটুকু প্রস্তুতি সেরে ফেলেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম থেকে দেশের 64টি রুটে চলাচলকারী বাসের ঈদের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই অগ্রিম টিকিট বিক্রি করায় অভিযোগ উঠেছে সবগুলো টিকিট কালোবাজারিদের কাছে চলে যাওয়ার, যে কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি অধিকাংশ যাত্রী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অন্যান্য বছর অন্তত 1 সপ্তাহ আগে থেকে সবার মাধ্যমে ঘোষণা দিয়ে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করেছে পরিবহন সংস্থাগুলো, কিন্তু এবার কোনো ঘোষণা না দিয়ে অনেকটা গোপনভাবে 10 সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি শুরু করে দেয় তারা।
এমনকি বড় বড় কয়েকটি পরিবহন সংস্থা 9 সেপ্টেম্বর থেকেই টিকিট বিক্রি শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। ফলে বাড়ি যাওয়ার কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। 23 তারিখে যাবো, বাড়িতে যাবো, কিন্তু এখন বলছে টিকিট নাই। এখানে লাগানো আছে 22-23 তারিখ সিট নাই। এখন আসলে আমাদের প্রশ্ন হলো এই সিটগুলো কোথায় গেছে। চট্টগ্রাম থেকে দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের অন্তত 64টি রুটের গাড়ি চলাচল করে। যাত্রীদের অভিযোগ, এবার 22 এবং 23 সেপ্টেম্বরের কোনো টিকিটই মিলছে না। অবশ্য তার একটা খোলা যুক্তি দিয়েছেন টিকিট বিক্রেতারা। 22 এবং 23 তারিখের টিকিটের চাপটাই বেশি, এই জন্য কালকে যারা আইছিল লাইন দিয়ে তারা টিকিট নিয়ে গেছে। টিকিট নাই, এখন প্রায় টিকিট শেষ হয়ে গেছে। এদিকে অন্যান্য দিনে যাত্রার টিকিট পাওয়া গেলেও তার দাম রাখা হচ্ছে অনেক বেশি। তবে এই অভিযোগ মানতে নারাজ পরিবহন কর্তৃপক্ষ। সরকারের যে কিলোমিটার যে ভাড়া, সে ভাড়া নেওয়া হচ্ছে, আর কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। অবশ্য পরিবহন মালিক সমিতির শীর্ষ নেতার দাবি, অগ্রিম টিকিট না পেলেও ঈদে চলাচলকারী যাত্রীদের তেমন কোনো সমস্যা হবে না। আগাম দেয়া হলেও গাড়ির পর্যাপ্ত আছে, রাস্তাঘাটও ইতিমধ্যে শুকনো আছে, রাস্তা গাড়ি চলাচল অব্যাহত রাখা যাবে। আমি আশা করছি যত যাত্রী আসুক, আমরা ইনশাল্লাহ তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে পারব। আর কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ আশপাশের জেলাগুলোর বাস যাত্রার কোনো অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে না। নগরীর কদমতলী, পাহাড়তলী, একেখান কাউন্টার থেকে যাত্রার আগেই টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কোরবানির ঈদ উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে বাসের আগাম টিকিট বিক্রি হয়েছে। রাজধানীর গাবতলী, কল্যাণপুরের বিভিন্ন বাস কাউন্টার থেকে আগাম টিকিট দেয়া হয়। দ্বিতীয় দিনে সকালের দিকে কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের তেমন ভিড় না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। এদিকে আগাম টিকিটের ক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। বাস মালিকদের সিদ্ধান্ত অনুসারে প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত আগাম টিকিট দেওয়া হচ্ছে। এছাড়া আগামী 16 সেপ্টেম্বর থেকে বিআরটিসি বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ঈদুল আজহায় মহাসড়কে চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বলে যে ওখানে চাঁদাবাজি হচ্ছে, ওই রকম অনুমান ভিত্তিক কথা বলে তাহলে হবে না। ডেফিনিট কথা বলতে হবে যে ওই জায়গায় চাঁদাবাজি হচ্ছে, আমাদের লোক সেখানে যাই, আমাদের প্রশাসনের নিরাপত্তা বাহিনী সেখানে যাই মানে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে। জঙ্গি পাচ্ছে না এটা আমরা বলছি না, প্রতিনিয়তই আমরা জঙ্গির আস্তানা মানে উঠছে আমরা আবিষ্কার করছি এবং ধরছি। জঙ্গিদের এখানে মাথাচাড়া দিচ্ছি না, আমরা নিয়ন্ত্রণ। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশ এখন বিশ্ব সভায় মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বঙ্গবন্ধুর 95তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশ ও দেশের মানুষের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করছে। কোমলমতি এই শিশুরা বঙ্গবন্ধুকে নিয়ে রচনা লিখেছে, ছবি এঁকেছে বাংলাদেশের। গত 4 বছর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশু কিশোরদের হাতেই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তাই শিশুদের গড়ে তুলতে হবে যোগ্য নাগরিক হিসেবে। বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশের প্রতিটি শিশু শিক্ষায় দীক্ষায় উন্নত হবে, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে। যেমন ডিজিটাল বাংলাদেশ, এখন সেটা বাস্তব। আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি, কম্পিউটার শিক্ষা আজকে সার্বজনীন করে দিয়েছি। কাজে বাংলাদেশ এখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে বিশ্বসভায়। বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের আজকের যারা শিশু আগামী দিনে তারা যেন একটা সুন্দর উন্নত শান্তিপূর্ণ জীবন পায়, সেটাই হচ্ছে আমাদের কামনা। শেখ হাসিনা বলেন, জাতির জনকের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দুস্থ মানবতার সেবায় কাজ করে যাবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। ট্রাস্টের মাধ্যমে অনেক দরিদ্র ছেলে মেয়েকে আমরা লেখাপড়ার জন্য সহযোগিতা করি, বৃত্তি দেই। আমাদের আওয়ামী লীগ করে এরকম বহু নেতারা আছেন, বয়োবৃদ্ধ হয়ে গেছেন বা রোগে ধুকে চিকিৎসা পান না। আমাদের উপর বারবার আঘাত এসেছে। যেমন 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা হয়েছিল। সে সময় আমাদের দলের অনেক নেতাকর্মী যারা গ্রেনেড হামলায় আহত হয়ে আছেন,
এখনো পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা এদের সকলকে এই ট্রাস্টের মাধ্যমে আমাদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথের মহাসচিব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, এবছরের নভেম্বরে মাল্টায় আসন্ন কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান সংস্থাটির মহাসচিব। এ সময় জলবায়ু পরিবর্তন ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব। আসন্ন এই সম্মেলনে জলবায়ু বিষয়ে একটি বিশ্ব অধিবেশন হবে বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন কমলেশ শর্মা। এবার সম্মেলনটির উদ্বোধন করবেন সংগঠনের প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। রাত 11টার সময় আরও থাকছে। ভারতের মধ্যপ্রদেশের রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত 89, ধ্বংসস্তূপে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে ক্রেন ছিঁড়ে পড়ার ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। মুসলমানদের পবিত্র এই স্থানের নিরাপত্তা নিয়ে সমালোচনার মুখে এই উদ্যোগ নিল সৌদি সরকার। এর আগে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ দুর্ঘটনায় নিহত হন অন্তত 107 জন হাজি। আহত হয়েছেন 230 জন। আহতদের মধ্যে 40 জন বাংলাদেশি রয়েছেন। মক্কায় প্রচণ্ড ঝড়ের কারণেই ক্রেনটি ছিঁড়ে পড়ে বলে জানায় সৌদির সিভিল ডিফেন্স এজেন্সি। শুক্রবার মাগরিবের নামাজের আগ মুহূর্তে হারাম শরীফের ভেতরে হঠাৎ করেই ট্রেনটি ধসে পড়ে। মুহূর্তের মধ্যেই সাদা মেঝে হাজিদের রক্তে রঞ্জিত হয়। মসজিদের সংস্কার কাজে ব্যবহৃত ক্রেনটি মক্কার পবিত্র মসজিদুল হারামের তৃতীয় তলার মেঝেতে আছড়ে পড়লে তার নিচে চাপা পড়ে ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে কয়েকশো মুসল্লি হতাহত হন। ঘটনায় যে সকল হাজি নিহত হয়েছেন তাদেরকে রাখা হয়েছে মুয়াজ্জম নামক হাসপাতালে, যেটা মিনার কাছাকাছি অবস্থিত। সেখানে কাউকে এখন পর্যন্ত লাশ দেখতে দেওয়া হচ্ছে না। বর্তমানে কাবা ঘরে যে পরিস্থিতি, দোতলা, তিনতলা, চারতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। চারতলার উপর ট্রেনের অংশ পড়াতে চারতলা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সাথে সাথে তিনতলা এবং দোতলায় ক্ষতিগ্রস্তের প্রভাবটা পড়েছে। এর ফলে দোতলা, তিনতলায় তাওয়াফ করার যে ব্যবস্থা করা আছে সেই ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ। কাবা ঘরে যে জায়গাটিতে আমরা তাওয়াফ করি সেই জায়গাটি প্রচন্ড মানুষের ভিড়, পুলিশের বাধা উপেক্ষা করেও মানুষ তার ইচ্ছা অনুযায়ী তাওয়াফ করেছেন। আতঙ্কের কোনো ভয় নাই, লোকজন সব নামাজ পড়তেছে, যাচ্ছে, সরসরাই নিচ্ছে। ধ্বংসের স্তূপটা কিছু তেমন না, আর বিল্ডিং উপর পড়ছে, বিল্ডিং রেলিং ভেঙে গেছে, কেরিংটা খাইতে পড়ে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে বিশ্বের বৃহত্তম এই মসজিদের সংস্কার কাজে ব্যবহৃত ক্রেনের ওপর বজ্রপাত হতে দেখা যায়। এর আগে সকাল থেকেই ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে পবিত্র নগরী মক্কা। হারাম শরীফে ক্রেন দুর্ঘটনার জন্য এই বিরূপ আবহাওয়াকেই দায়ী করছে সৌদির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তারপরও থেমে নেই সমালোচনা। একজন মুসলমান যেখানে জীবনে একবার হলেও কাবা শরীফ জিয়ারতের স্বপ্ন দেখেন, সেই স্থানে এমন দুর্ঘটনায় সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। হজের মাত্র 2 সপ্তাহ আগে কাবা শরীফকে ঘিরে থাকা মক্কার বড় মসজিদে হতাহতের এই ঘটনায় এখানকার নিরাপত্তার মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবশ্যই কিছু কৌশল দরকার। প্রতি বছরই হজ করতে এসে বিভিন্ন দুর্ঘটনায় অনেক মানুষ মারা যাচ্ছে, এমনটা কখনো কাম্য নয়। এই সমালোচনার মুখে দেশটির সরকার পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল। তিনি এই ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা ও তাদের হজ পালনে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। আমি সৌদি রাজ পরিবার এবং সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আশা করি আল্লাহ নিহতদের সবাইকে বেহেশত নসিব করবেন এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। মসজিদ আল হারাম কমপ্লেক্স প্রায় 88 একর এলাকা জুড়ে অবস্থিত। গত বছর মসজিদের এলাকা সম্প্রসারণ করে 4 লাখ বর্গমিটার করতে কাজ শুরু করে সৌদি সরকার। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে এই ঘটনায় আহত 40 বাংলাদেশের সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোসে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নিখোঁজ নেই বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত।
40 জন বাংলাদেশি তারা পেয়েছেন এবং তাদেরকে চিকিৎসা করে ইনিশিয়াল ফার্স্ট এইড এবং ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। 3 জনের অবস্থা ক্রিটিক্যাল ছিল, সেটা রাত্রে আমাদেরকে জানানো হয় যে তাদের অবস্থা এখন স্টেবল। হজ মিশনের কর্মকর্তা এবং দূতাবাসের কর্মকর্তাগণ বিভিন্ন হোটেল এবং আলাপ আলোচনার মধ্যে জানা যায় কোনো বাংলাদেশি 40 জনের বাইরে কাউকে সেই অবস্থাকেও নিখোঁজ। বর্তমান সরকারের আমলেই আইনজীবী সহকারী আইন পাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির ৪র্থ মহাসম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় বক্তারা আরো বলেন, সরকার বিচার বিভাগকে প্রভাবিত করছে এ অভিযোগ সঠিক নয়, বরং এই সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে। মনে রাখতে হবে, আমরা আইনজীবীরা কাজ করি সাধারণ জনগণের জন্য। সাধারণ জনগণ যদি আমাদের দ্বারা উপকৃত না হয়, সাধারণ জনগণ যদি আমাদের দ্বারা নিষ্পেষিত হয়, তাহলে যতই আইন করেন এই সমস্ত আইনের কোনো দাম থাকবে না। বর্তমান সরকার কোনো ফরমাইশি বিচার করে না, কোনো ফরমাইশি তদন্ত করে না। বর্তমান সরকার বিচার না করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, প্রতিহিংসা নয় সুবিচার নিশ্চিত করার জন্য সবগুলো বিচার করছে। ৭১-এর ঘাতকদের বিচার বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে, 10 লাখ অস্ত্রের বিচার হয়েছে, 21শে আগস্ট ট্রেনের হত্যার বিচার হয়েছে, সবগুলো বিচার আমরা করছি একমাত্র কোনো প্রতিহিংসা নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। অতীতে ফরমাইশি বিচার হয়েছে, বিচার বিভাগকে প্রভাবিত করার জন্য বহু রকম চেষ্টা হয়েছে। আমরা বিচার বিভাগকে, শেখ হাসিনার সরকার বিচার বিভাগকে কোনোভাবেই প্রভাবিত করে। যে আইনটি আছে সেটা আসুন আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেটার একটা শেষ পরিণতিতে আনি। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমার হাতে আপনারা মর্যাদা পাবেন। টাউট বাটপার এদেরকে কোর্ট থেকে বের করে দেওয়ার জন্যই আইন সহকারীদের একটা স্বীকৃতি প্রয়োজন বলে আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর তৎপরতা চলছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতা ও দলের সমর্থক বিশিষ্টজনেরা। বেগম জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তারা এই উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানে দলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের সমালোচনাও করেন তারা। একটি ক্ষুদ্রতম কারাগার থেকে তিনি বৃহত্তম কারাগারের অধিবাসী। আজকে তো মুক্ত ননই, আবার ক্ষুদ্রতম কারাগারে তাকে প্রবেশ করানোর জন্য প্রাণান্তর চেষ্টা চলছে। বেগম খালেদা জিয়াকে সৃজনশীল রাজনীতি নিয়ে এই ভূখণ্ডে দেখতে হলে প্রয়োজন হবে শক্তিমত্তার প্রদর্শন। আমি চাই যে বিচার বিভাগ তাকে মুক্তি দেয়, যদি না দিয়ে 7 বছরের জেল দেয়। বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব কে নেবেন? সেটা কি আপনাদের স্থায়ী কমিটি, কেন্দ্রীয় কাউন্সিল আলাপ করেছেন, না সেটা খোদার উপরে ছেড়ে দিয়ে বসে আছেন? রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা থেকে 10 শিশুকে উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক নারী সহ 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার জানান, কি উদ্দেশ্যে শিশুদের এখানে জড়ো করা হয়েছিল তা এখনো নিশ্চিত নন তারা। তবে আটককৃতরা নিজেদের অদম্য বাংলাদেশ নামে একটি এনজিওর সদস্য বলে দাবি করেছে বলেও জানান তিনি। খান মোহাম্মদ রুমিলের রিপোর্ট। বনশ্রী এলাকার একটি আবাসিক ভবনের 6 তলায় আটক রয়েছে বেশ কয়েকজন শিশু। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যায় রামপুরা থানা পুলিশের একটি দল। পরে সেখান থেকে উদ্ধার করা হয় বিভিন্ন বয়সী 10 শিশুকে। বাড়িটি থেকে এক নারী সহ আটক করা হয় 4 জনকে। নিয়ে যাওয়া হয় রামপুরা থানায়। খবর পেয়ে মোবারক হোসেন নামে এক শিশুর চাচা থানায় এসে ভাতিজাকে শনাক্ত করেন। তিনি জানান, গোরানার একটি মাদ্রাসায় পড়াশোনা করত মোবারক। সেখান থেকে মাস 6 আগে নিখোঁজ হয় সে। 6 মাস যাবত খুঁজতেছি, ওরে পাইতেছি না। এরপরে ওরে ওই জায়গা থেকে নিয়ে আসছে, কিভাবে আনছে সেটা আমি জানি না, করতেছে জোরপূর্বক উঠাই নিয়ে আসছে আমি পাওয়ার পরে। আর পুলিশ বলছে আটককৃতরা নিজেদের এনজিও কর্মী বলে দাবি করলেও এই সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এমনকি একসঙ্গে এতগুলো শিশুকে বাড়িতে রাখার ব্যাপারেও থানার সঙ্গে কোনো কথা বলেনি। আমরা যেটুকু জানতে পেরেছি, বাচ্চাটাকে কমলাপুর থেকে তার ইচ্ছার বিরুদ্ধে এখানে এনে 6 মাস ভাবে কনফাইন্ড ভাবে তাকে আটক করে রাখে। সবকিছু আপনার ইনভেস্টিগেশন বিস্তারিত তথ্য আপনাদের কাছে আমরা জানতে পারবো এবং যখন আমরা জানতে পারবো তখন আপনাদের সাথে তারা যে এখানে একটা তাদের সংগঠনের কোনো একটা ইউনিট এখানে পরিচালনা করছেন, এ ব্যাপারে আমাদের কোনো লিখিত বা মৌখিকভাবে কোনো তথ্য তারা আমাকে দেননি। এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে শিশুদের, সেটি তালাবদ্ধ করে রেখেছে পুলিশ। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা জানান, ফ্ল্যাটটি বেশিরভাগ সময় বাইরে থেকে বন্ধ থাকতো। এছাড়া বাসার লোকজন আশপাশের কারো সঙ্গেও মিশত না। অল টাইম লক করা থাকে, কিন্তু লক করা থাকবে কেন? একটা ফ্ল্যাটে লক করা থাকে
হবে কেন? আমরা যখন টয়লেটে যাই তখন মনে করেন পাশের টয়লেট একই, মানে পাশাপাশি, এই জন্য সাউন্ড আসে, কিন্তু তাছাড়া এদিকে থেকে কিছু শুনতে পাই না। এলাকার লোকজন আরো জানান, ঘটনার পর থেকেই বাসার দারোয়ান ও তার স্ত্রী পলাতক রয়েছেন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আজও রাজধানীর বিভিন্ন এলাকায় টিউশন ফির ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া আজ থেকে শুরু হওয়া ছাত্র ধর্মঘট আগামী সোমবার পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি মেনে না নেওয়া হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজধানীর কলাবাগান থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডি ২৭ নম্বরে এসে জড়ো হয়, সেখানে মানববন্ধন করা হয়। ধানমন্ডি এলাকার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। বলা হচ্ছে যে ভার্সিটি কর্তৃপক্ষ দিবে, কিন্তু ভার্সিটি কর্তৃপক্ষ যখন তাদের দাবি পারবে না তারা পূরণ করতে, তখন তারা আমাদের সেশন ফিটা বাড়িয়ে দিবে। শিক্ষার সাথে কোনো রাজনীতি, কোনো ভেট চলবে না। মন্ত্রীরা এমপিরা বিনা শুল্কে গাড়ি আনছেন, সেদিকে উনি তাকান না। যেখানে সরকারি ইউনিভার্সিটিতে আপনি সিট বাড়াতেও পারছেন না, আবার সেদিকে আপনি বেসরকারি খাতটাকে ধ্বংস করে দিচ্ছেন। একই দাবিতে শুক্রবারে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ সমাবেশ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এছাড়া রাজধানীর বনানী এলাকায় মিছিল সমাবেশ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের এক দাবি, এক আন্দোলন, ব্যাট উঠাতেই হবে। ব্যাট যদি না উঠান আমরা তীব্র থেকে তীব্র আন্দোলনে যেতে বাধ্য হব। এদিকে দুপুরে বনানীতে নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল কাকলি মোড়ে কামাল আতাতুর্ক সড়কে অবস্থান নেয়। এই সময় বনানী থানার ওসির নেতৃত্বে বিক্ষোভকারীদের পরিচয়পত্র যাচাই করা হয়। এই সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলন বানচাল করতে পুলিশ অপপ্রচারে নেমেছে। আমাদের ন্যায্য দাবিকে তারা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। আমাদের এখানে সাধারণ স্টুডেন্ট ব্যতীত বাইরের কোনো স্টুডেন্ট নাই। এখানে হয়তো কোনো নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য ছাত্রদের সাথে মিশে হয়তো দেখা যাচ্ছে ছাত্রদেরকেই ভিক্টিমাইজ করতে পারে। এই কারণে আমরা নাম জিজ্ঞাসা করে তাদের আইডেন্টিফিকেশন নিয়ে নিশ্চিত হচ্ছি যে তারা ইউনিভার্সিটির ছাত্র। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। ইজাত শৌমিক, সময় সংবাদ, ঢাকা। গেল ৭ বছর ধরে দেশের রপ্তানিতে প্রবৃদ্ধি হচ্ছে না উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রপ্তানি বাড়াতে নতুন নতুন অঞ্চল এবং নতুন পণ্যের দিকে নজর দিতে হবে। শনিবার সন্ধ্যায় রাশিয়া এবং অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশসমূহে বাংলাদেশের রপ্তানির লক্ষ্য শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। গত ৭ বছরে আমাদের এক্সপোর্ট ইজ নট গ্রোয়িং, নেগেটিভ না, কিন্তু আমাদের গ্রোথটা ইম্পিডেড হয়েছে। সুতরাং আমাদের এদিকে একটু বিশেষ নজর দেওয়া দরকার, এবং সেখানে আমরা ইতিমধ্যে চেষ্টা চালিয়েছি ফর নিউ মার্কেটস, এবং নিউ মার্কেটস হচ্ছে আমাদের আই থিঙ্ক এক্সপোর্টস ইন ইন্ডিয়া বাড়ছে, আমাদের এক্সপোর্টস ইন চায়না বাড়ছে, আমাদের এক্সপোর্টস ইন জাপান বাড়ছে। রাশিয়াতে আমরা ১ লক্ষ টন আলু রপ্তানি করার সিদ্ধান্ত ছিল, এখন দেখা গেল যে সেই আলুর মধ্যে সমস্যা আছে, যে জন্য স্টপ হয়ে গেছে। দেশীয় বিনিয়োগকারীরা যদি বিদ্যুৎ না পায়, দেশীয় বিনিয়োগকারীরা যদি সুবিধা না পায়, তাহলে বিদেশিরা এখানে আসবে কি জন্য? সেই জন্য আমি মনে করি যে আমাদের কতগুলি ব্যাপারে আমাদের যত্নবান হওয়া উচিত, দৃষ্টি দেওয়া উচিত, দিয়া আমাদের এগিয়ে নেওয়া উচিত। ভারতের মধ্যপ্রদেশে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৮৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। শনিবার সকালে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার পেল্টওয়াদ শহরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অনেকেই। বিস্ফোরণে একতলা ভবনটির ছাদ সম্পূর্ণ ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আবাসিক এলাকায় অবস্থিত এই রেস্টুরেন্টটিতে অবৈধভাবে আতশবাজি মজুত করে রাখা হয়েছিল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সি চৌহান দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন এবং নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০,০০০ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন। সিরিয়া সহ বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের রাখা হয়েছে গ্রিসের লেসবস দ্বীপে। সেখানে প্রাকৃতিক অবস্থা খারাপ থাকায় ছোট ছোট স্টিমারে করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে গ্রিসের রাজধানী এথেন্সে। লেসবস দ্বীপ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শোয়েব কবির।
গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় 461 কিলোমিটার দূরে লেসবস দ্বীপের কারাতে পে এই এলাকায় তুরস্ক থেকে আসা হাজার হাজার সিরিয়ান শরণার্থীদের ক্যাম্প করা হয়েছে। এখানে শুধুমাত্র সিরিয়ান শরণার্থীদের রাখা হচ্ছে। আজকে সকাল থেকে প্রায় শতাধিক সিরিয়ান নাগরিক এখানে তারা রেজিস্ট্রেশন করেছেন এবং তাদেরকে পুলিশ যেটি জানিয়েছে শেষ পর্যন্ত তাদেরকে রেজিস্ট্রেশন করার পরে বাই স্টিমার করে তাদেরকে অ্যাথেন্সে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এখানকার প্রাকৃতিক আবহাওয়া খুব খারাপ। কিছুক্ষণ আগেও এখানে ধুলোঝড় হয়েছে এবং বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় ঠান্ডা নেমে আসতে পারে এবং অন্যান্য দেশের নাগরিক যারা আছে আফগানিস্তান, পাকিস্তান, লিবিয়া সহ তাদেরকে রাখা হচ্ছে মরিও নামে আরেকটা ক্যাম্প, যেটি এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এবং এইসব শরণার্থী যারা আছেন তারা মলিবোজ নামে একটি এলাকা, যেটি এই ক্যাম্প থেকে প্রায় 60 কিলোমিটার দূরে সাগরবর্তী একটি এলাকা আছে, সেখান থেকে তাদেরকে আনা হচ্ছে এবং এইসব শরণার্থীরা যখন ছোট ছোট নৌকা করে সাগর পাড়ে আসতেছে তখনই এখানকার যারা ভলান্টিয়ার টিম আছে তারা তাদেরকে যথাসম্ভব তারা খাবার এবং জামা কাপড় দিয়ে তারা সাহায্য সহযোগিতা করতেছে। গ্রিসের লেসবস দ্বীপের কারাতে পে এলাকা থেকে শোয়েব কবির, সময় সংবাদ। বৈরী আবহাওয়ার কারণে এক দফা তারিখ পরিবর্তনের পর এবার মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-15 ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফেনী ও নারায়ণগঞ্জ জেলার মধ্যকার এই ফাইনালে দুদলই চায় জয়লাভ করতে। রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল 5টায়। গেল 2 সেপ্টেম্বর অনূর্ধ্ব-15 ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারী বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত করেছিলেন ম্যাচ রেফারি। পরবর্তীতে মাঠ খেলার উপযুক্ত হলেও বাংলাদেশ ও জর্ডানের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের কথা বিবেচনা করে ফাইনাল 13 সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নেয় বাফুফে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে 2 লাখ টাকা আর রানার্স আপ দল পাবে 1 লাখ টাকা। দেশের 61টি জেলায় শুরু হয়েছিল এই টুর্নামেন্ট, সেখান থেকে 8টি জেলা দল জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। তাদের মধ্য থেকে ফেনী ও নারায়ণগঞ্জ জেলা দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। রাত 11টার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে প্রস্তুত রেল কর্তৃপক্ষ, বহরে যোগ হচ্ছে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। বাসের আগাম টিকিট বিক্রি নিয়ে নৈরাজ্য। রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে 10 শিশু উদ্ধার, নারী সহ আটক 4, নিজেদের এনজিও কর্মী বলে দাবি। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করে বিশ্বসভায় মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গণভবনে শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করে প্রধানমন্ত্রী। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। এবং মক্কায় মসজিদে ক্রেন ছিঁড়ে 107 জন নিহতের ঘটনায় তীব্র সমালোচনার মুখে সৌদি সরকার, তদন্ত শুরু। আহত 40 বাংলাদেশের সবাই শঙ্কামুক্ত, নিখোঁজ নেই কেউ, জানালেন রাষ্ট্রদূত। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।